আমরা ব্যাংকক ছেড়ে চলে যাচ্ছি। আজকে হোটেল থেকে বের হলাম, আমাদের গাড়ি চলে আসছে। এখানে ঢুকলেই বোঝা যায় এটা শুধু এয়ারপোর্ট না, বরং একটা সম্পূর্ণ নতুন দুনিয়া। দুপুর 1টার পরই আমরা উঠে পড়লাম আমাদের ফ্লাইটে। কিছুটা ভয় লাগছিল ঠিকই, তবে পাইলটের দক্ষতায় একদম মসৃণভাবে অবতরণ করলো বিমানটি। আমরা ব্যাংকক ছেড়ে চলে যাচ্ছি। আজকে হোটেল থেকে বের হলাম, আমাদের গাড়ি চলে আসছে এবং আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। ব্যাংককের সুকুমভিত এলাকার হোটেল রয়্যাল বেঞ্জা থেকে বের হলাম। ছেড়ে যাচ্ছি আজ ব্যাংকক। ট্যাক্সিতে উঠে রওনা দিলাম সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে। 4 দিনের এই ব্যাংকক ভ্রমণ চোখের পলকে শেষ হয়ে গেল। এর আগে আরও 4 দিন ছিলাম মালয়েশিয়াতে। সকালের নরম আলোয় ব্যাংককের রাস্তা ধরে এগোচ্ছি আমরা। দুধারের ব্যস্ততা, শহরের ছন্দ সবকিছু যেন একটু ধীর মনে হচ্ছে আজ। আর ভাবছি, ভ্রমণ আসলে জায়গা দেখা না, সময় জমিয়ে রাখা। যে মুহূর্তগুলো তখন সাধারণ লাগে, ফেরার পথে সেগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে। প্রায় 45 থেকে 50 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে। থাইল্যান্ডের সবচেয়ে বড় এই বিমানবন্দরটি নির্মিত হয়েছে প্রায় 8000 একর জমির উপর। 2006 সালে চালু হওয়া এই এয়ারপোর্ট দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক হাব। এখানে ঢুকলেই বোঝা যায় এটা শুধু এয়ারপোর্ট না, বরং একটা সম্পূর্ণ নতুন দুনিয়া। অত্যাধুনিক অটোমেটেড ইমিগ্রেশন সিস্টেম, দ্রুত সিকিউরিটি চেক ও পাসপোর্ট কন্ট্রোল, সব মিলিয়ে খুব দ্রুত ইমিগ্রেশন পার হওয়া যায় এখানে। বোর্ডিং পাস নিতে সাধারণত কোনো ঝামেলা হয় না, সব কিছুই বেশ সুসংগঠিত। এয়ারপোর্টের ভিতরে ঢুকলে মনে হতে পারে আপনি কোনো এক বিশাল আন্তর্জাতিক শপিং মলে ঢুকে পড়েছেন। বিশাল ডিউটি ফ্রি জোন, পারফিউম, কসমেটিক, চকলেট, ব্র্যান্ডেড পোশাক, ইলেকট্রনিক্স, কি নেই এখানে, সব কিছুই কিনতে পারবেন এখান থেকে। ইমিগ্রেশন, চেক ইন, বোর্ডিং পাস সহ সব কাজ শেষে আপনি এই জায়গা থেকে কেনাকাটা করে বিমানে উঠতে পারবেন। বিশ্ববিখ্যাত প্রায় সব ব্র্যান্ডের আউটলেট আছে এখানে। সময় থাকলে শুধু ঘুরে দেখতেই ঘন্টা পার হয়ে যায়। এবার আমরা চলে এলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের চেক ইন এরিয়াতে। বোর্ডিং পাস আগেই নিয়েছি, বসে পড়লাম গেটের পাশে। সামনে বিশাল কাচের জানালা, রানওয়েতে একের পর এক বিমান উঠছে আর নামছে। সুবর্ণভূমি এয়ারপোর্টে বর্তমানে 2টি রানওয়ে রয়েছে, যা দিয়ে প্রতিদিন শত শত ফ্লাইট পরিচালিত হয়। এই দৃশ্য দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। চলেই যাচ্ছি ব্যাংকক ছেড়ে। কি মনে হচ্ছে এখন আমরা বিমানে একটা ট্যুর, মানে একটা ট্যুরের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ট্যুরের লাস্টের সময়টা ব্যাংকক ঘুরে দেখলাম, তারপর ক্রাবি ঘুরে দেখলাম। প্রত্যেকটা জায়গার যে স্মৃতিগুলো রেখে আসছি আর যে অভিজ্ঞতাটা তৈরি হলো, ইনশাল্লাহ পরবর্তীতে যখন আসবে এটা আমাদের জন্য খুবই উপকারে আসবে। এই আর কি। ওকে, আবারও আমরা নিশ্চয়ই কোনো এক দেশে দেখা হবে। বিদায় নিচ্ছি ব্যাংকক থেকে। দুপুর 1টার পরই আমরা উঠে পড়লাম আমাদের ফ্লাইটে। ঢাকার উদ্দেশ্যে ইউএস বাংলার বোয়িং 737-800 এই এয়ারক্রাফটে আমরা রওনা দিব। এয়ারক্রাফটটি বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি মডেল।
যাত্রী বহন ক্ষমতা সাধারণত 162 থেকে 190 জন। মাঝারি দূরত্বের ফ্লাইটের জন্য এটি আদর্শ একটি বিমান। জ্বালানি সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য, আধুনিক এভিওনিক্স ও নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। বোয়িং 737-800 মূলত বিশ্বে বিমান চলাচলে এক নতুন মানদণ্ড তৈরি করেছে। আজও এটি বহু এয়ারলাইন্সের অন্যতম প্রধান ভরসা। বিমান ছাড়লো, ধীরে ধীরে রানওয়ে ছেড়ে আকাশে উঠতে লাগলো। এই মুহূর্তটা সবসময় একটু অন্যরকম মনে হচ্ছিল। মালয়েশিয়া আর থাইল্যান্ডে কাটানো দিনগুলো যেন নিচে পড়ে রইল, আর আমরা নিয়ে চলেছি শুধু স্মৃতিগুলো। অজানা শহর, নতুন অভিজ্ঞতা, অচেনা মানুষ, সব মিলিয়ে এই সফরটা হৃদয়ে থেকে যাবে অনেক দিন। প্রায় 3 ঘন্টা আকাশে ভাসতে ভাসতে হঠাৎই আমরা পড়লাম প্রচণ্ড বৃষ্টির মধ্যে। জানালা বাইরে শুধু কালো মেঘ আর মুষলধারে বৃষ্টি। একটা অদ্ভুত শিহরণ কাজ করছিল ভিতরে। কিছুটা ভয় লাগছিল ঠিকই, তবে পাইলটের দক্ষতায় একদম মসৃণভাবে অবতরণ করলো বিমানটি। অবশেষে আমরা নেমে পড়লাম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃষ্টি ভেজা রানওয়ে আর একটা সফরের সমাপ্তি। ভ্রমণ শেষ হয়, কিন্তু গল্প শেষ হয় না। মালয়েশিয়া আর থাইল্যান্ড, এই 2 দেশের স্মৃতি, অভিজ্ঞতা আর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার চ্যানেলে এই 2 দেশ ভ্রমণের পুরো ভিডিও বিভিন্ন পর্ব আকারে দেয়া রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। নতুন কোনো গন্তব্যে আবার শুরু হবে আরেকটা গল্প। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।